স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার ইতিহাস মাইনরের যে দুটি পেপার পড়তে হবে ওই দুটি পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো। সিলেবাস এবং সাজেশন বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকছে। প্রথমে বলে দিই, তোমাদের 6 সেমিস্টারে তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো, অর্থাৎ অন্য কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের পাশাপাশি ইতিহাস সাবজেক্টটা মাইনর 2 হিসাবে রেখেছিলে, তোমাদের যে দুটি পেপার পড়তে হবে, MN3 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750। কি বললাম? MN3 পেপার হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750 এবং MN4 পেপার হচ্ছে হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, 1453 থেকে 1650। এই দুটি পেপার তোমাদের পড়তে হবে। এবারে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সিলেবাস এবং সাজেশন আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা বুঝে নাও, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের MN3 পেপার হচ্ছে 300 থেকে 750। এখানে সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা সিলেবাসটা দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও। তারপর আমি তোমাদের সাজেশন আলোচনা করব। তোমাদের এই দুটি পেপার অর্থাৎ 6 সেমিস্টারে মাইনরের যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের সাজেশন 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। দেখে নাও, তোমরা একটা পেপারের সিলেবাস দেখলে সিলেবাস যথেষ্ট বড় আছে এবং তোমাদের আরেকটি পেপার হচ্ছে ইউরোপের ইতিহাসের ওপর পড়তে হবে, সেটা আনুমানিক 1453 থেকে 1650 এবং এই পেপারেরও তোমরা সিলেবাসটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, সম্পূর্ণ সিলেবাস দেখো তোমরা কি আছে সিলেবাসে, এবং তোমাদের দুটো ভাষাই সিলেবাসটা করে দেওয়া হয়েছে। বিশেষ করে তোমরা যারা বেঙ্গলি ভার্সনের স্টুডেন্ট আছো, যাতে তোমরা খুব ভালো করে বুঝতে পারো, সেই কারণে সিলেবাসটা এইভাবে তোমাদের জন্য দুটো ভাষায় করে দেওয়া হয়েছে। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। এবারে তোমরা 100% কমনযোগ্য সম্পূর্ণ সাজেশন দেখে নাও। দেখো, তোমাদের প্রথম পেপার MN3 পেপার, যেটা হিস্ট্রি অফ ইন্ডিয়া 300 থেকে 750, 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। এবং যেগুলো দেখছো তোমরা স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এগুলো হচ্ছে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে কি আছে? তারপরেই আছে গুপ্ত যুগের বা গুপ্ত পরবর্তী যুগের নগর অবক্ষয় বা নগরায়নের পতনের কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে প্রাচীন ভারতে শূদ্র ও অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। পরের প্রশ্ন, গুপ্ত সংস্কৃতির প্রধান ধাপগুলি আলোচনা করো, এটা কি নবজাগরণ ছিল? তারপরে মৌর্য যুগে কেন্দ্রীয় ও পৌর শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। হর্ষবর্ধনের কৃতিত্ব, শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ বিশ্লেষণ করো। দেখো, এগুলো ব্র্যাকেটে লেখা আছে। কি লেখা আছে? 2025-এ 20 নম্বরে এসেছিল, অর্থাৎ এর আগের সেমিস্টারে যাদের ইতিহাস মাইনর ছিল এগুলো তারা পরীক্ষা দিয়েছে, তাদের এটা 20 নম্বরে এসেছে, কারণ তোমাদের জন্য এটা 10 নম্বরে খুব গুরুত্বপূর্ণ থাকছে। এইভাবে লিখে দেওয়া হয়েছে যে ওদের যেগুলো 20-তে এসেছে তোমাদের 10-এ গুরুত্বপূর্ণ, যেগুলো ওদের 10-এ এসেছে তোমাদের 20-র জন্য গুরুত্বপূর্ণ। দেখো, তারপরে ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র বর্ণনা করো। পরের প্রশ্ন আছে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত, যুক্তিসহ বিচার করো। তারপরে আছে খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্য সম্পর্কের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় অর্থশাস্ত্রের গুরুত্ব নির্ণয় করো। নেক্সট আছে অশোকের ধর্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। সমুদ্রগুপ্তের গহন মোক্ষ অনুগ্রহ নীতির বিবরণ দাও। তারপরেই আছে পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। এগুলো গেল তোমাদের বড় প্রশ্ন।
এবারে তোমরা 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অগ্রহার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা, অজন্তা গুহাচিত্রের ওপর একটি টিকা, মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা, নালন্দা বিশ্ববিদ্যালয় বা প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থা, মৌর্য যুগের রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরেই আছে বিদেশি পর্যটকদের বিবরণ বা ফাইয়েন বা হিউয়েনসাং এদের সম্পর্কে টিকা, প্রাচীন ভারতের তন্ত্র সাধনার উদ্ভব, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থা, তারপরে মৌর্য কৃষি ব্যবস্থা, মেগাস্তেনিসের ওপর একটি টিকা, এটা 2025-এ 5 নম্বর এসেছিল। এখান থেকে দু একটা প্রশ্ন তোমাদেরও কিন্তু আসতে পারে, এই ওদের অর্থাৎ 5th সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছে তাদের প্রশ্ন থেকে। গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত, গান্ধার শিল্পের ওপর টিকা, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো, গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। তবে তোমাদের জন্য বলে রাখি 5 নম্বরের প্রশ্ন, প্রথম 8টি প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তারপরে MN4 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650, এই পেপারের এবারে সাজেশন দেখো। প্রথমেই 10 বা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? পরের প্রশ্ন, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে ষোড়শ শতকে ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্য বা বাণিজ্য স্থানান্তর সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটি কিভাবে ইটালীয় মানবতাবাদ থেকে পৃথক ছিল। পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলন বলতে কি বোঝো, ক্যাথলিক চার্চ সংস্কারে কাউন্সিল অফ ট্রেন্ট এর ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? তারপরে আছে নতুন বিশ্বের আবিষ্কারের ফলাফল আলোচনা করো, অর্থাৎ ওরই সঙ্গে প্রশ্নটা আছে। পরের প্রশ্ন, ইউরোপে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট হচ্ছে বাণিজ্য বিপ্লব বলতে কি বোঝো, ইউরোপীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। নেক্সট হচ্ছে উগ্র সংস্কৃতবাদের বাদ আন্দোলন হিসাবে অ্যানাব্যাপটিস্ট ও হিউগেনেটদের ভূমিকা আলোচনা করো। নেক্সট রেনেসাঁস মতবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা 2025-এ এসেছিল। তারপরে আছে কি জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পশ্চাতে মার্টিন লুথারের অবদান, এটা 10 নম্বরে এসেছিল, এবার 20-র জন্য গুরুত্বপূর্ণ। তারপরেই আছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো, এই আন্দোলন কি মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল? পরের প্রশ্ন, যুগ সন্ধিক্ষণের বিতর্ক বা সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ সংক্রান্ত বিতর্ক। নেক্সট, ষোড়শ শতকীয় ইউরোপের অর্থনীতি ও সমাজের ওপর মূল্য বিপ্লবের প্রভাব। নেক্সট, 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির তাৎপর্য আলোচনা করো, আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাবে এর ভূমিকা কী ছিল? পরের প্রশ্ন, ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর একটি টিকা লেখো। তারপরে দেখো, তারপরে 5 নম্বরের প্রশ্ন, এই পেপারের ওপরে কি আছে, উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের অবদান। নেক্সট হচ্ছে অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসে 1453 সাল কেন গুরুত্বপূর্ণ? পরের প্রশ্ন, হিউগেনেটদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে নতুন রাজতন্ত্র বলতে কি বোঝো? পরের প্রশ্ন, ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন? এটা 25-এ এসেছে, 2025-এ। যেগুলো 2025-এ 5 নম্বরে এসে গিয়েছে, তোমাদের 5 নম্বরের জন্য ওগুলো করবে, ওখান থেকে দু একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, তবে ওগুলো কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও কি আছে, ষোড়শ শতকে ইউরোপে দেখো অ্যান্টো ওয়ারফের গুরুত্ব কী ছিল? পরের প্রশ্ন, ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দীপনা ও উদ্দেশ্যগুলি কী ছিল? সামন্ততন্ত্রের সংকট মোস্ট ইম্পর্টেন্ট। রেনেসাঁ শিল্প কলা সম্পর্কে লেখো। জন নক্স বা স্কটিশ রিফরমেশন,
এবং বাকিগুলো তোমরা দেখে নাও, এগুলো ভালো করে তোমরা করো। এই সাজেশান ফলো করলে 100% কেন তার বেশি প্রশ্নই তোমরা পরীক্ষায় কমন পাবে। এবং অনেকে বলতে পারো প্রশ্নের সংখ্যা এখানে বেশি আছে, দেখো প্রশ্নের সংখ্যা কিছুই বেশি নেই, এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তো স্টার দিয়ে প্রথমের দিকে চিহ্নিত করে দেওয়া আছে, প্রথমে ওইগুলো তোমরা করবে। আশা করি ওই স্টার দেওয়া প্রশ্ন করলেই তোমরা কমন পেয়ে যাবে।